গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প তিমিঙ্গিল। লেখক প্রমথনাথ বিশি। আর কিছুই নয়, শুধু একখানি পত্র পাইয়াছি, পোস্টকার্ডের খোলা পত্র, এবং সেই হইতে গালে হাত দিয়া বসিয়া আছি। আমার ভাবনা চিন্তার ধারা অনেকক্ষণ হইল সমাধানহীনতার অকুল সিন্ধুতে আত্মসমর্পণ করিয়াছে। কাজেই চিন্তা করিবারও আর কিছু নাই, কেবল মাথা ঘুরিতেছে এবং বুঝিতে পারিতেছি যে পৃথিবীও ঘূর্ণনশীল। পণ্ডিতেরা বলেন যে মানুষের দুষ্কৃতি জন্মান্তর অতিক্রম করিয়াও দেখা দিয়া থাকে, একদিন না একদিন তাহার ফল ভোগ করিতেই হইবে। সুকৃতিরও কি এই নিয়ম নাকি? পণ্ডিতেরা এ বিষয়ে একমত নহেন। সুকৃতি কি আমার হিসাবে কিছুই জমা নাই? তবে তাহারা দেখা দেয় না কেন, এ পর্যন্ত দেখা দিল না কেন? পূর্বতন দুষ্কৃতি তো মাঝে মাঝেই দেখা দিয়া থাকে, এবারে বেশ ঘটা করিয়া দেখা দিতে আসিয়াছে, আর তাহারই পায়ের প্রতিধ্বনি মাত্রে আমাকে 2.5 ঘণ্টা হইল অকুল পাথারে নিক্ষেপ করিয়াছে। পাঠক হয়তো ভাবিতেছেন যে আমার দুশ্চিন্তার বিষয় যেমন জটিল তেমনি পারমার্থিক। জটিল সন্দেহ নাই, কিন্তু পারমার্থিক নয়। তবে অর্থের পরিমাণ প্রচুর হইলে যদি পারমার্থিক বলা সঙ্গত হয়, তবে অবশ্যই পারমার্থিক। প্রায় 10 বছর আগে একজনের কাছে কিছু টাকা ঋণ করিয়াছিলাম, তারপরে সেটা আর শোধ করা হয় নাই, অর্থাৎ সে ব্যক্তি আর টাকা লইতে আসে নাই। নতুবা স্বেচ্ছায় আর কে কবে ঋণ শোধ করে? সেই ব্যক্তি এতদিনে আমার সন্ধান পাইয়া জানাইয়াছে যে কাল শুভ প্রাতে অর্থাৎ 8:30টার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করিবে। টাকার জন্যই এ কথা লেখে নাই, কিন্তু না লিখিলেও যেসব বিষয় বুঝিতে পারা যায়, এটা তাহাদেরই অন্তর্গত। কিন্তু আমার ঠিকানা পাইল কি রূপে? ইতিমধ্যে অন্তত 10 বার বাসস্থান বদলাইয়াছি, এমনকি দেশটাও বদলাইয়াছি, এবং পরাধীনতা হইতে স্বাধীনতা লাভ করিয়াছি। লোকটার গবেষণা শক্তি অসীম, সন্দেহ নাই, প্রত্নতাত্ত্বিক বলিলেও হয়। আর এই 10 বছরের মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ, মন্বন্তর, মহামারী, নরহত্যা তো কম ঘটে নাই, অথচ লোকটা দিব্য টিকিয়া আছে। এত যে লক্ষ লক্ষ লোক মরিল, সবই কি শুধু খবরের কাগজে নাকি? কিন্তু তাই বা বলি কি প্রকারে? আমার কাছেও 2-4 জন লোক ঋণী ছিল, তাহাদের তো আর দেখা পায় না। মরিতে কি তাহারাই মরিল নাকি? অর্থের ঋণ যদি দুশ্চিন্তায় শোধ হইত, তবে এই সার্ধ 2 ঘণ্টা কালে যে পরিমাণে চিন্তা করিয়াছি, তাহাতে সুদে আসলে সমস্ত ঋণ শোধ হইয়া গিয়া হাতে কিছু উদ্বৃত্ত থাকিত। পাঠকের কি অভিজ্ঞতা জানি না। অবাধ্য উত্তমর্ণের উপরে অধমর্ণের ক্রোধ সঞ্জাত হইয়া থাকে। আমারও হইল, মনে হইল লোকটার আক্কেল কিরকম। এ ঋণ হিটলার মুসোলিনি আমলের। তাহারা তল গেল তবু সেই পুরাতন কাসুন্দির দাবি। যে ব্রিটিশ ভারতে বসিয়া ঋণ করিয়াছিলাম, সে ব্রিটিশও গিয়াছে, আবার ভারতের আধাআধি গত, তবু তাহার দাবিটা যায় না। লোকটা কি নাছোড়বান্দা? অবজেক্টিভ কন্ডিশনের সঙ্গে তাল মিলাইয়া চলিতে অক্ষম? এমন লোকের সাজা হওয়া উচিত। তখনই মনে হইল বিধাতা আমার হাতে দিয়া তাহাকে দণ্ড দিবেন। ক্রমে বুঝিলাম যে আমি বিধাতার হাকিম ও বেলিফ। এই বোধ হইবা মাত্র মনে পরম শান্তি পাইলাম। তখন চাকরকে ডাকিয়া বলিলাম, কাল সকালে আমি খুব ব্যস্ত থাকিব। 8:30 নাগাদ সময়ে কোনো ব্যক্তি দেখা করিতে আসিলে বলিবে যে বাবু বাড়ি নাই। বাবুর চেহারা কেমন? হ্যাঁ, এ প্রশ্ন সঙ্গত বটে। লম্বা, হানো, ছিপছিপে চুল পাকা এবং মাথায় টাক।
10 বছর আগে এ দুটি ছিল না, কিন্তু ওই সময়ের মধ্যে অনুরূপ পরিবর্তন ঘটিয়াছে বলিয়া আমার দিব্যচক্ষু নির্দেশ দিল। চাকরটা বলিল, তাই হইবে। পরদিন বেলা 9টার সময় চাকর আসিয়া খবর দিল, বাবুকে ভাগাইয়া দিয়াছি। জিতা রহ, এই তো চাই। কি বলিল? কিছুই নয়, শুধু এই চিঠিখানি দিয়া গেল। অমলেশবাবু, প্রায় 10 বছর আগে দেওঘরে আপনার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, শোধ করা হয়নি। দোষ অবশ্য হয়েছে, কিন্তু গত 10 বছর যে 10 যুগ মানুষের 10 দশার প্রতীক। যাই হোক, অনেক দিনের চেষ্টায় আপনার সন্ধান পেয়ে শোধ করতে এসেছিলাম। শুনলাম আপনি বাড়ি নেই, বড়ই দুঃখিত, আবার পরে আসব। ইতি সিদ্ধিনাথ। ও বাবুকে তাড়ালি কেন? আজ্ঞে, লম্বা হানো, ছিপছিপে মাথা ভরা টাক। সিদ্ধিনাথের তো ওরকম চেহারা ছিল না। পরে আসিবে। কতদিন পরে? আবার 10 বছর পার করিয়া নাকি? দুঃখিত হইয়াছে, কিন্তু আমার দুঃখের কি খোঁজ রাখে? চাকরকে বলিলাম, কোনো বাবু আসিলে তাড়াইও না। 10 বৎসরে কার চেহারার কি পরিবর্তন হইয়াছে কে জানে। তবু সান্ত্বনা এই যে উত্তমর্ণ আসিল না। এও কি সম্ভব? কেন নয়? 10 বছর আগেকার অধমর্ণ যদি ঋণ শোধ করিতে আসে, তবে উত্তমর্ণ কথার খেলাপ করিবে, তাহাতেই বা বিস্ময়ের কি? সন্ধ্যাবেলায় উপরে বসিয়া আছি, এমন সময়ে অন্য চাকরটি, আগের জন এখন সান্ধ্য ভ্রমণে বহির্গত, বলিল, একজন বাবু এসেছেন। কিরকম চেহারা? আজ্ঞে, লম্বা, ছিপছিপে। তাহার কথা শেষ হইবার আগেই বলিলাম, ব্যাস ব্যাস, বেঁচে থাকো সিদ্ধিনাথ, তুমি নবযুগের হরিশ্চন্দ্র। ছুটিয়া নিচে গেলাম। ঘরে ঢুকিয়াই চমকিয়া উঠিলাম, এ যে বঙ্কুবিহারী, আমার উত্তমর্ণ। আপনার তো সকালে আসবার কথা ছিল। যেন যথাসময়ে না আসা কত বড় অপরাধ। ভাবটা ওই অপরাধের জন্যই ঋণ পরিশোধ না করা উচিত। বুঝলেন না? ওইটুকু পলিটিক্স করতে হলো। অনেক দেনদার করে কি জানেন? পাওনাদারের আসবার সময় জানলে তখন আর বাড়ি থাকে না, সেই জন্য একটা সময় নির্দেশ করে আর এক সময়ে আসতে হয়। লোকটা আমাকে শঠ ভাবিতেছে, এবারে রাগ করিলে অন্যায় হইবে না। এমন সময়ে সে হাসিয়া বলিল, অবশ্য আপনি তেমন করবেন না জানতাম, তবু রাগ করা উচিত। ইহাকে রীতিমতো ক্ষমা প্রার্থনা বলে না। অনেক দিনের টাকাটা এবারে যদি দিয়ে ফেলেন, এখন কি বলা উচিত তাই ভাবিতেছি। অবশ্য টাকা দেওয়ার কথা উঠিতেই পারে না। এমন সময়ে ঘরের আর এক দরজায়, ও কে? সিদ্ধিনাথ যে। এসো এসো ভাই। সে যেন অকুল সমুদ্রে তৃণখণ্ড, কিন্তু পর মুহূর্তেই বুঝিলাম তৃণখণ্ড নয়, লাইফ বোট। সিদ্ধিনাথকে দেখিবা মাত্র বঙ্কুবিহারী এক লাফে চেয়ার পরিত্যাগ করিয়া, এখনই আসছি বলিয়া অন্য দ্বারপথে সবেগে প্রস্থান করিল। ব্যাপার কি? সিদ্ধিনাথ বলিল, ও যে বঙ্কুবিহারী, তার মানে? যুদ্ধের সময় দুজনে একসঙ্গে কিছুদিন ব্যবসা করেছিলাম। ও ছিল পার্টনার। আমার কাছ থেকে এক দফায় 10,000 টাকা নিয়েছিল। তারপর এই প্রথম দেখা, এবং নিশ্চয় যেন শেষ দেখা, মনে হচ্ছে তাই। পলায়নের ব্যস্ততা দেখেও বুঝলে না? আমি বলিলাম, সিদ্ধিনাথ ভাই, তুমি তিমিঙ্গিল। সে আবার কি? পরে ব্যাখ্যা করব, এখন চা খাও। আপাতত এইটুকু জেনে রাখো যে তিমি ভয়ানক জন্তু, কিন্তু তিমিঙ্গিল তার চেয়েও ভয়ানক। তাই তিমিঙ্গিলকে দেখে তিমি ভয়ে পলায়ন করে। তারপরে বঙ্কুবিহারী আর কখনো টাকা আদায়ের জন্য আমার বাড়ি আসে নাই। সিদ্ধিনাথের কাছে সামান্য টাকা পাইতাম,
বঙ্কুবিহারীর কাছে আমার ঋণ অনেক বেশি, কিন্তু রহস্য এই যে সিদ্ধিনাথের কাছে আমার পাওনা বঙ্কুবিহারীর কাছে প্রচুর দেনাকে অবাধে ঠেকাইয়া দিল। আমার ন্যায়ত ধর্মত উচিত যে সিদ্ধিনাথের দেনাটা ছাড়িয়া দেওয়া, তাহাতেও আমার প্রচুর মুনাফা থাকিত। পাঠক আশ্বস্ত হইতে পারেন যে সিদ্ধিনাথের দেনা সব আদায় করিয়া লইয়াছি, এক পয়সাও ছাড়ি নাই। তবে হ্যাঁ, এক কাজ করিয়াছি, সিদ্ধিনাথের একখানা ছবি তুলিয়া বৈঠকখানায় টাঙাইয়া রাখিয়াছি। তিমিঙ্গিলের ছবিতে তিমির ভয় পাইবার কথা, ভবিষ্যতে যদি আবার আক্রমণ করে